কমার্শিয়ালি অ্যাভেলেবল যে প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেগুলো রয়েছে এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। কারোর ধারণা যেটা খাওয়ার আগে খেতে হয়, কারোর ধারণা এটা খাওয়ার পরে খেতে হয়, আবার কারোর ধারণা এগুলো আদৌ কাজ করে না। কেন? কারণ এই কমার্শিয়ালি অ্যাভেলেবল যে প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেগুলো রয়েছে ওর মধ্যে একটা প্রোটিওলাইটিক এনজাইম থাকে, একটা অ্যামাইলোলাইটিক এনজাইম থাকে, এগুলোই তো একসাথে দেওয়া থাকে। এবার প্রোটিওলাইটিক এনজাইম নিয়ে অত সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। কেন? কারণ অ্যামাইলোলাইটিক এনজাইম যখন স্টমাকে প্রবেশ করে তখন স্টমাকের এই হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে ওই অ্যামাইলোলাইটিক এনজাইম ডিনেচার হয়ে যায়। আমরা যখন পড়াশোনা করেছিলাম আমরা কি শিখেছিলাম যে এন্ডোজেনাস আলফা অ্যামাইলেজ যেমন হচ্ছে ট্যালিন, সালাইভারি আলফা অ্যামাইলেজ, এটা কি? এটা হচ্ছে এন্ডোজেনাস আলফা অ্যামাইলেজ। এটা যখন স্টমাকে প্রবেশ করবে তখন কিন্তু স্টমাকের এই হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে ওই আলফা অ্যামাইলেজ ডিনেচার হয়ে যায়, আর ডিনেচার হয়ে যাবে কাজ করবে না। তাহলে সেটা কি? আমরা যখন বাইরে থেকে আলফা অ্যামাইলেজ নিচ্ছি, সেটা ফাঙ্গাল সোর্স থেকে হতে পারে, ব্যাকটেরিয়াল সোর্স থেকে হতে পারে, সেটাও কি আমাদের স্টমাকে গিয়ে ডিনেচার হয়ে যায়, যার জন্য সেটা কাজ করে না? এর উপরে কিন্তু একটা মারাত্মক বিতর্ক আমাদের মধ্যে রয়েছে, অনেক মিসকনসেপশন রয়েছে, অনেক ডাউট রয়েছে। তা সেটা আজকে আমরা একটু ক্লিয়ার করব। তার আগে এরকম একটা ডিবেট আমাদের মধ্যে হয়েছিল, সেটার একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে আমরা সেটাকে ক্লারিফাই করবো যে কোনটা ঠিক কোনটা কতটা ঠিক না। আমরা যখন কার্বোহাইড্রেট নিচ্ছি, প্রোটিনস নিচ্ছি, সেটা হজম করার জন্য ডাইজেস্টিভ এনজাইম ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে। এবার ওখানে কি দিচ্ছে? অ্যামাইলোলাইটিক এনজাইম দিচ্ছে, প্রোটিওলাইটিক এনজাইম দিচ্ছে। এবার আমরা জানি যে স্টমাকের মধ্যে অ্যামাইলোলাইটিক এনজাইমের কোনো রোল নেই, কারণ ওই এনজাইম ইজ আ প্রোটিন। না সেটা আমি সেটা আসলে আমি কি বলছি এই জিনিসটা সব খুব দরকারি জিনিসটা ব্যাপারটা বলছি। আমি কি নিচ্ছি? আমি একটা অ্যামাইলোলাইটিক এনজাইম নিচ্ছি, আমি একটা প্রোটিওলাইটিক এনজাইম নিচ্ছি। আমি বুঝলাম প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিনকে ভেঙে দিচ্ছে, কিন্তু আমি যখন লিকুইড ফর্মুলেশন, ধর লিকুইড ডাইজেস্টিভ এনজাইম, আমি যখন অ্যামাইলোলাইটিক এনজাইমটা যাচ্ছে আমার স্টমাকে, তাহলে সেই অ্যামাইলোলাইটিক এনজাইম স্টমাকে তো কাজ করা উচিত না, তাই না? তাহলে আমাদের স্টমাকে কি কোনো কার্বোহাইড্রেটের ডাইজেশন হয়? হয় না। কেন হয় না? কারণ ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যামাইলোলাইটিক এনজাইম কাজ করতে পারবে না। তাহলে ওই যে প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেটা আমি নিচ্ছি, সেটা ফাঙ্গাল ডায়াস্টেস আমি নিচ্ছি, সেটা আমার স্টমাকে কি করে স্টেবল হচ্ছে, সেটা করে কাজ করছে। গুড কোশ্চেন। স্টেবল তো থাকছেই না। মোস্ট অফ একটা এনজাইমটা আপনি বলছেন যে এটা প্রোটিনের নেচারই, আপনি যদি এটা সব তো আপনি দেখতে পাইতে পারবেন। ওই কারণে আমি বিতর্কিত কোশ্চেন তুলে দিয়েছি। কোম্পানি তৈরি করেছে বলুন। ডাইজেস্টিভ এনজাইম প্রচুর কোম্পানি আছে। কারণ নেই। নিওপেপটিন তো বড় কোম্পানি। নিওপেপটিন হচ্ছে ল্যাকটোজ ব্র্যান্ড। আপনাকে বলেছি কিছু কিছু কোম্পানি এই বিজনেসে জানে থাকে কোনো প্রোটিওলাইট, কোনো ধরনের এনজাইম, প্রোটিন কন্টেনিং কম্পাউন্ড ওরাল খেলে আনস্টেবল, কারণ স্টমাকে যাবে, স্টমাকে আছে অ্যাসিড কনসেন্ট মিক্সচার, সমস্ত প্রোটিনকে ভেঙে দেবে। স্টমাকে কোনো প্রোটিওলাইটিক এনজাইম ব্রেক দ্য প্রোটিন, এনিথিং। আমি প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম মার্কেটে এনে প্রমোট করছি, আমি গিয়ে বলছি এটা এত ভালো কাজ করে, এটা কি সত্যি কোনো রোল আছে? আমায় যখন কমিউনিকেশন ডিজাইন করতে হবে, আমি যদি সেখানে অ্যামাইলোলাইটিক এনজাইম নিয়ে সেটা বলি কিছু, সেটা মিথ্যা কথা বলা হবে না? হবে। দিস নিডস টু বি ডকুমেন্টেড। আপনি ওটাকে বলুন প্রো এনজাইম, ঠিক আছে? ওটাকে আপনি বলুন প্রো এনজাইম। এনজাইম কতটা ডেফিনেশন আমি কি তাহলে যখন ওটা মিক্স করছি ফাঙ্গাল ডায়াস্টেস, মানে আমি অন্যকে দিচ্ছি, আমি কি সেটাকে প্রো এনজাইম হিসেবে দিচ্ছি না আমি এটা অ্যাক্টিভ এনজাইম হিসেবে দিচ্ছি? সেটাকে বলুন। আমরা এই যে কমার্শিয়ালি অ্যাভেলেবল যে প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেগুলো মার্কেটে পাওয়া যায়, এটা নিয়ে না প্রচুর কনফিউশন আছে, ডাউট আছে। কেন? কারণ এটার মধ্যে অনেক ডাক্তারবাবুরা কি করেন, যেটাকে খাওয়ার আগে প্রেফার করেন, অনেক ডাক্তারবাবু খাওয়ার পরে সাজেস্ট করেন, আবার কোনো ডাক্তারবাবু আছেন তারা প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম পছন্দই করেন না, তাদের একটা ধারণা যে না এটা কাজ করে না। এবার কেন এইসব ধারণাগুলো কেন এসছে? এটা বুঝতে গেলে আমাদের খুব বেসিক থেকে একটু জিনিসটা জানতে হবে। সেটা হচ্ছে যে আমাদের মুখের মধ্যে কিসের কেমিক্যাল ডাইজেশন হয় আমরা জানি। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে মুখের মধ্যে প্রধানত কার্বোহাইড্রেটের কেমিক্যাল ডাইজেশন হয়, আর একটু উঁচু ক্লাসে যখন উঠেছি তখন কি করেছি, সামান্য কিছু লিপিডের কেমিক্যাল ডাইজেশন হয়। এবার এই যে কার্বোহাইড্রেটের যে প্রধান যে কেমিক্যাল ডাইজেশনটা মুখের মধ্যে হচ্ছে, সেটা কে করে? এক প্রকার আলফা অ্যামাইলেজ করে, এন্ডোজেনাস আলফা অ্যামাইলেজ, যার নাম হচ্ছে টায়ালিন। এই টায়ালিন কি হচ্ছে? কার্বোহাইড্রেটের পার্শিয়াল ব্রেকডাউন করছে, মানে কিছুটা কেমিক্যাল ডাইজেশন করছে। আর এই যে লিপিডের যে কেমিক্যাল ডাইজেশন অতি সামান্য হচ্ছে, সেটা কে করছে? ভন এবনার্স গ্ল্যান্ড এক প্রকার এনজাইম ছাড়ে, যেটাকে বলা হয় লিঙ্গুয়াল লাইপেজ। এই লিঙ্গুয়াল লাইপেজ কি করে? মুখের মধ্যে অতি সামান্য লিপিডের কেমিক্যাল ডাইজেশন করে, কিন্তু এটা এতটাই সামান্য যে ওটাকে না উল্লেখ করলেও চলে। কেন? মুখের মধ্যে খুব
খুব সামান্য লিপিডের কেমিক্যাল ডাইজেশন হয়, কারণ আমরা যদি মুখের মধ্যে পিএইচ দেখি সেটা পিএইচ হচ্ছে 6.2 টু 7.6, তার মানে এটা খুব একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট না, তাই তো? কারণ 7 মানে আমরা কি জানি যে নিউট্রাল, সেখানে 6.2 টু 7.6, এই পিএইচে কিন্তু কোনো লাইপেজ সেভাবে ভালোভাবে কাজ করবে না। লাইপেজকে কাজ করতে গেলে তাকে তার অ্যাসিডিক এনভায়রনমেন্ট চাই। এবার মুখের মধ্যে কেন আলফা অ্যামাইলেজ কাজ করছে, অর্থাৎ টায়ালিন কাজ করছে, বা যাকে আমরা এন্ডোজেনাস আলফা অ্যামাইলেজ বলতে পারি, কেন কাজ করছে? কারণ আমরা যদি টায়ালিনের অপটিমাল পিএইচ দেখি সেটা হচ্ছে 6.7 টু 7, 6.7 টু 7, তার মানে কি অলমোস্ট নিউট্রালের কাছাকাছি, মানে স্লাইটলি অ্যাসিডিক টু নিউট্রাল। আর আমরা যদি মাউথের পিএইচ দেখি সেটা কত 6.2 টু 7.6, তার মানে এই যে মাউথের যে পিএইচ এখানে কিন্তু মানে এটা হচ্ছে টায়ালিন কিন্তু কাজ করতে পারবে, কিন্তু যখন সেই টায়ালিন এবং লিঙ্গুয়াল লাইপেজ নিচে স্টমাকে প্রবেশ করছে, স্টমাকের মধ্যে লিঙ্গুয়াল লাইপেজ কাজ করবে কিন্তু টায়ালিন কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ স্টমাকের মধ্যে এনভায়রনমেন্টটা কি হয়ে গেল, হাইলি অ্যাসিডিক হয়ে গেল। স্টমাকের মধ্যে পিএইচ কত 1.5 টু 3.5, তার মানে কি হাইলি অ্যাসিডিক। এই হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু কোনো অ্যামাইলোলাইটিক এনজাইম কাজ করতে পারে না। হ্যাঁ, লাইপোলাইটিক এনজাইম কাজ করতে পারবে, এই যে লিঙ্গুয়াল লাইপেজ ও কাজ করতে পারবে। আবার কি স্টমাকের মধ্যে প্রধান যে লিপিডকে ডাইজেস্ট করার যে এনজাইম গ্যাস্ট্রিক লাইপেজ, সে সবথেকে ভালো কাজ করবে, আর তাকে সাপোর্ট করবে কিছুটা লিঙ্গুয়াল লাইপেজ করবে। এই অবধি আমাদের কাছে পরিষ্কার। কিন্তু এখানে একটা কথা আমি কি বললাম, যে স্টমাকের মধ্যে কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না। হ্যাঁ, স্টমাকের মধ্যে প্রধানত প্রোটিনের কেমিক্যাল ডাইজেশন হয়, কারণ আমরা ছোটবেলায় পড়েছি যে পেপসিন কি করে, প্রোটিনকে ডাইজেস্ট করতে সাহায্য করে, তাই তো? তাহলে প্রধানত প্রোটিনের কেমিক্যাল ডাইজেশন হয়, আর তার পাশাপাশি সামান্য কিছু লিপিডেরও কেমিক্যাল ডাইজেশন হয়, যেটা প্রধানত করে গ্যাস্ট্রিক লাইপেজ, আর তার পাশাপাশি হেল্প করে কে লিঙ্গুয়াল লাইপেজের কিছুটা করে। কিন্তু স্টমাকের মধ্যে কার্বোহাইড্রেটের কোনো কেমিক্যাল ডাইজেশন হয় না। কেন? কারণ অ্যামাইলোলাইটিক এনজাইম যেগুলো কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে সাহায্য করে, তারা কিন্তু হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে ডিনেচার্ড হয়ে যায়। বুঝাতে পারলাম? এখান থেকে কনফিউশনটা অ্যারাইজ করলো। তাহলে আমরা যখন প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম দিচ্ছি, ধরুন একটা লিকুইড ফর্মে যার মধ্যে আলফা অ্যামাইলেজ রয়েছে, সেই আলফা অ্যামাইলেজটা ফাঙ্গাল সোর্স থেকে হতে পারে, ব্যাকটেরিয়াল সোর্স থেকে হতে পারে। ফাঙ্গাল সোর্স মানে যেমন অ্যাসপারজিলাস ওরাইসি থেকে হয়তো নেওয়া হয়েছে, যাই হোক সেটা যে সোর্স থেকেই হোক, আমরা আলফা অ্যামাইলেজ দিচ্ছি, তার সঙ্গে কি দিচ্ছি, তার সঙ্গে একটা প্রোটিওলাইটিক এনজাইম দিচ্ছি, তাই তো? এবার প্রোটিওলাইটিক এনজাইম নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এই যে অ্যামাইলোলাইটিক এনজাইম যেটা আলফা অ্যামাইলেজ, সেটা যখন আমরা কনজিউম করছি, সেটা যখন আমাদের স্টমাকে পৌঁছাচ্ছে, প্রশ্ন হচ্ছে সেটা কি স্টেবল থাকবে? কারণ হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্টে আমরা কি জানি যে অ্যামাইলোলাইটিক এনজাইম ডিনেচার্ড হয়ে যায়, সে আর কাজ করতে পারবে না। তাহলে আলফা অ্যামাইলেজ যেটা আমরা ফাঙ্গাল সোর্স থেকে নিই বা ব্যাকটেরিয়াল সোর্স থেকে নিই, সেটা কি আদৌ স্টমাকের মধ্যে কাজ করছে? এবার জিনিসটা আমি ক্লারিফাই করছি। এই যে বললাম না, কোনো ডাক্তারবাবু প্রেফার করেন এই প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইমগুলোকে খাওয়ার আগে দেওয়ার জন্য, কোনো ডাক্তারবাবু সেটা খাওয়ার পরে সাজেস্ট করেন, আবার কোনো ডাক্তারবাবু এটাকে পছন্দই করেন না, বলে যে না কাজ হয় না। এবার একটা কথা আমি বলি, যখন আমরা মিল কনজিউম করছি, এই মিলটা কনজিউম করার পরে ইমিডিয়েটলি কি হয়, আমাদের স্টমাকের এই যে হাইলি অ্যাসিডিক এনভায়রনমেন্ট সেটা কিছুটা কমে যায়। কেন? কারণ পিএইচটা বেড়ে যায়, 4 থেকে 6 অবধি চলে আসে। আমাদের স্টমাকের পিএইচ কি বলেছিলাম 1.5 টু 3.5, কিন্তু পোস্ট মিল আমরা যদি দেখি সেই পিএইচটা কোথায় দাঁড়িয়ে যায় 4 টু 6, তার মানে পিএইচ বেড়ে গেল। আর পিএইচ বেড়ে গেল মানে কি অ্যাসিডিক এনভায়রনমেন্ট কমে গেল, ঠিক আছে? এবং এটা কিছুক্ষণ অবধি এটা কিন্তু মেইনটেইন থাকে। আমি যদি ইয়ঙ্গার চিলড্রেন দেখি, তাদের এই যে পিএইচটা যে বেড়ে গেল, এটা কতক্ষণ অবধি মেইনটেইন থাকবে, আপ টু ফিউ আওয়ার্স অবধি মেইনটেইন হবে। আবার আমি যদি ওল্ডার চিলড্রেন বা অ্যাডোলেসেন্ট দেখি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই পিএইচটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, অর্থাৎ মানে এনভায়রনমেন্টটা কি হয়ে গেল, অ্যাসিডিক নেচারটা কমে গেল। এই যে বেড়ে গেল, এটাও কিন্তু তাদের এলিভেটেড থাকে, কিন্তু যতটা ইয়ঙ্গার চিলড্রেনদের জন্য, যে সময়টা তাদের ইয়ঙ্গার চিলড্রেনদের জন্য এলিভেটেড থাকে, ওল্ডার চিলড্রেন আর অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে কিন্তু অতটা সময় ধরে এলিভেটেড থাকে না, কিন্তু হ্যাঁ কিছুক্ষণ তো অবশ্যই এলিভেটেড থাকে। এবার আমি যদি ওই আলফা অ্যামাইলেজের আমি যদি অপটিমাল পিএইচটা দেখি, ধরুন আমি ফাঙ্গাল সোর্স থেকে নিয়েছি, অ্যাসপারজিলাস ওরাইসি থেকে আমি আলফা অ্যামাইলেজ নিয়েছি, ঠিক আছে? তাহলে আমি যদি ওর অপটিমাল পিএইচ দেখি, ওর অপটিমাল পিএইচ হচ্ছে 4.8 টু 5.4। এবার আমি যদি সেটা খাওয়ার পরে কনজিউম করি, খাওয়ার পরে আমি কি বললাম, আমাদের গ্যাস্ট্রিক পিএইচটা কোথায়, আর তো হাইলি অ্যাসিডিক থাকছে না, গ্যাস্ট্রিক পিএইচটা বেড়ে কত হয়ে গেল 4 টু 6 হয়ে গেল। আর ফাঙ্গাল আলফা অ্যামাইলেজের অপটিমাল পিএইচ কত বললাম 4.8 টু 5.4, তার মানে কি ওই 4.6 এর কাছাকাছি চলে আসলো। তাহলে এই যে ফাঙ্গাল আলফা অ্যামাইলেজ যেটা কনজিউম করা হলো মিলের পরে, ও কিন্তু একটা কম্প্যাটেবল একটা পিএইচ এনভায়রনমেন্ট পেয়ে গেল। কম্প্যাটেবল পিএইচ এনভায়রনমেন্ট পেয়ে গেল মানে ও স্টমাকের মধ্যে যাতে নষ্ট না হয়ে যায়, যাতে ডিনেচার্ড না হয়ে যায়, সেই এনভায়রনমেন্টটাও পেয়ে গেল। তাহলে ওই
ফাঙ্গাল আলফা অ্যামাইলেজটা কিন্তু নষ্ট হলো না। বোঝাতে পারলাম? এবার আমি যদি দেখি ডিওডারামে, ওটা তো স্টমাকে কাজ করলো, তারপরে ডিওডারামের নামবে। এবার ডিওডারামের আমি যদি পিএইচ দেখি, আমি যদি ফাস্টিং পিএইচ দেখি সেটা হচ্ছে অ্যারাউন্ড 6, আর আমি যদি পোস্ট মিল পিএইচটা দেখি ডিওডারামে সেটা হচ্ছে 5 থেকে 5.4। ঠিক আছে, তার মানে কি ওই 5 এর আশেপাশে। আর ফাঙ্গাল আলফা অ্যামাইলেজের পিএইচ কত রেঞ্জ করে? অপটিমাল পিএইচ আমি যদি দেখি 4.8 টু 5.4, মানে এই 5 এর আশেপাশে। আর স্টমাকের ক্ষেত্রে আমি কি বললাম যে 4 টু 6 থেকে পোস্ট মিল 4 টু 6, মানে আমি যদি এভারেজ করি 5 এর আশেপাশে। তার মানে আমি যদি প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম কনজিউম করি সেটা কিন্তু সবসময় আমাদের পোস্ট মিল করা উচিত। হ্যাঁ, কিছু ডাক্তারবাবু খাওয়ার আগে করেন, কিছু ডাক্তারবাবু খাওয়ার পরে করেন, কিছু ডাক্তারবাবু পছন্দই করেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা হ্যাঁ কাজ করবে। কখন কাজ করবে? আমরা যদি এটাকে পোস্ট মিল কনজিউম করি। স্টমাকের মধ্যে এন্ডোজেনাস আলফা অ্যামাইলেজ আনস্টেবল, কিন্তু আমরা যদি বাইরে থেকে আলফা অ্যামাইলেজ নিই, সেটা ফাঙ্গাল সোর্স হোক বা ব্যাকটেরিয়াল সোর্স হোক, সেটা কিন্তু আনস্টেবল না, সেটা কিন্তু ডিনেচার্ড হবে না যদি আমরা সেটাকে খাওয়ার পরে কনজিউম করি। সেই জন্য আমি কি বললাম যে প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম সবসময় খাওয়ার পরে কনজিউম করা উচিত। বা আরেকটু ভালো হয় যে আমি যখন ফার্স্ট বাইট নিলাম তারপরে আমি ডাইজেস্টিভ এনজাইমটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি আমার খাবারটাকে কন্টিনিউ করলাম, কিন্তু সেটা বাস্তবে কতটা ফিজিবল সেটা নিয়ে একটা বড় প্রশ্ন। যাই হোক, এবার প্রশ্ন উঠতে পারে যে ছোটবেলায় তো পড়ে এসেছি যে খাওয়ার পরে কি হয়, অ্যাসিড সিক্রেশন হয়, তাহলে তো স্টমাকের যে পিএইচ সেটা আরো কমতে লাগবে, তাই তো? অ্যাসিড সিক্রেশন হচ্ছে মানে কি, আরো অ্যাসিডিক হয়ে যাচ্ছে? হ্যাঁ হয়, সেটা হয়, কিন্তু সেটা খাওয়ার ইমিডিয়েটলি পরে হয় না। যখন আমি খেলাম খাবারটা, খাওয়ার পরে কি হলো, স্টমাকের পিএইচটা বেড়ে গেল, তার মানে তার অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কিছুটা হলেও কমে গেল, তাই তো? এবার কি হয়, আস্তে আস্তে অ্যাসিড সিক্রেশনটা আবার শুরু হয়, নিউলি সিক্রেটেড অ্যাসিড বেরোয়, এবং তার সঙ্গে সঙ্গে কি হয়, স্টমাকের এই পিএইচটা আবার কমতে লাগে। এবার যখন স্টমাকের পিএইচটা কমে যাবে তখন আর ডাইজেস্টিভ এনজাইম, ওই অ্যামাইলোরেটিক এনজাইমের প্রভাবটা থাকবে না। সেই জন্য সবসময় বাজারে যে প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেগুলো পাওয়া যায়, ধরুন লিকুইড ফর্মে আমি কোনো একটা প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম নিচ্ছি, আমি কখন নেব? ইমিডিয়েটলি আফটার মিলস। তাহলে আশা করি আজকের পরে আর কিন্তু এইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না যে মার্কেটে মানে যেগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবল প্রিমিক্স ডাইজেস্টিভ এনজাইম যেগুলো রয়েছে সেটাকে আমরা খাওয়ার আগে খাবো, নাকি খাওয়ার পরে খাবো, নাকি আদৌ খাবো না ইনডাইজেশন হবে, কারণ ওর কোনো রোলই নেই। না, রোল আছে, কিন্তু সেটা খেতে হবে কখন? খাওয়ার পরে।